প্রতিদিনের মতো আমরা চলে এসেছি আবারও একটি নতুন অনুষ্ঠান নিয়ে। আমাদের সঙ্গে এখন যিনি রয়েছেন বিকাশ রায় দেববর্মা ভাষা। তো আজকে আমরা চোখ রাখবো পজিটিভ বার্তার ফেসবুক লাইভ এবং ত্রিপুরা নলেজ সিটি পেজে। তো আমরা স্যারের সাথে পরিচয় করে নেব। নমস্কার স্যার। তো স্যার, আমাদের পজিটিভ বার্তা এসে আপনার কেমন লাগছে? আপনাদের পজিটিভ বার্তা করে এই প্রথম আসা আমি এর আগে একবার এসেছিলাম, যদিও যেখানে বাড়ি হোক সেদিন প্রোগ্রামটা রেকর্ড করা যায়নি। তো আজকে প্রোগ্রাম ভালো করতে আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে বা আপনাদের মাধ্যমে ত্রিপুরার আপামর যারা আছে তাদের কাছে পৌঁছতে পেরে I feel like myself is very much what to say কি বলবো, নিজেকে খুব গৌরবান্বিত করছি। আমরা খুব গর্বিত যে আপনাকে পেয়ে। স্যার, এরপর যে আপনি একটা সাহিত্যিক, যেটা সঙ্গে দিয়ে কিছু বলতে সাহিত্যিক বলতে ঠিক যা বোঝা আমি সেটা নই। এটা বলতে পারেন যে আমি একজন ভাষা কর্মী, বিশেষ করে আমার মাতৃভাষা আপনারা জানেন সেটা কৌকল, এবং কৌকল ভাষা নিয়ে যে কাজকর্ম করা আছে সেই সাহিত্যকর্ম থেকে শুরু করে অন্যান্য ধরনের যা সব কর্মকাণ্ড আছে সব কিছুর সঙ্গে আমি জড়িত। বর্তমানে আমি কৌকল সাহিত্য জগতের সবচেয়ে পূর্ণ যে সংস্থা কৌকল সাহিত্য সভা, সেটা 1972-তে যার জন্ম, এই মুহূর্তে আমি কৌকল সাহিত্য সভার প্রেসিডেন্ট হিসেবে কাজ করছি। আর 2 বছর হলো আমি আমাদের এখানে যে সর্বভারতীয় একটা ইয়ে আছে সংগঠন, যেটা সাহিত্য একাডেমি, সাহিত্য একাডেমির সদস্য হিসেবে যেমন তো এইগুলো নিয়ে মোটমাট আমার পরিচয়। তো সাহিত্যের তো বিভিন্ন শাখা আছে। আমি মূলত কবিতা লিখি, আর এর সঙ্গে কখনো গান, গানের লিরিক, গানের সুর দেওয়া, তারপরে মাঝে মাঝে রেডিও নাটক করেছি, যেটা সিনেমায় অভিনয় করেছি। তো এটা বলতে পারেন যে কখনো সাহিত্যের বিভিন্ন ডালপালায় বিভিন্ন আমি আছি সব কিছু দিয়ে আছি। তো স্যারের কাছে আমরা আমরা দিলে নেব স্যারের কাছ থেকে যে কখনের আদর্শ লিপি কি হওয়া উচিত, বাংলা, রোমান নাকি অঞ্চল, জেনে নেব আপনার কাছে। দেখুন, আপনার প্রশ্নের একদম শেষ যে ইয়েটা ছিল আপনারা জানেন যে অলচিকি লিপি কিন্তু কখনের জন্য তৈরি হয়নি, সেটা মূলত তৈরি হয়েছিল সাঁওতালি ভাষার জন্য। আজ থেকে প্রায় 100 বছর আগে, ঠিক 100 বছর আগে, রঘুনাথ মুর্মু বলে একজন পণ্ডিত ছিলেন, তিনি সাঁওতালি ভাষী ছিলেন জন্মসূত্রে এবং খুব বড় পণ্ডিত ছিলেন। তো উনি ভাষা, লিপি এসব নিয়ে অনেক কাজ করে গেছেন। আমরা সময় পাবে একটু গুগল করে দেবেন রঘুনাথ মুর্মু সম্পর্কে, উনি বলছিলেন। তো 1925-এ সাঁওতালি ভাষার জন্য উনি বিশেষ করে সাঁওতালি ভাষার যে নিজস্ব যে কি বলবো পুঁজি সংরক্ষণের যে স্ট্রাকচারগুলো আছে, ধ্বনি বৈশিষ্ট্য যেটা জানি, সেই ধ্বনি বৈশিষ্ট্যগুলোকে ঠিকঠাকভাবে প্রকাশ করে যাতে লেখা যায় সেদিকটা চিন্তা করে উনি অলচিকি লিপি উদ্ভাবন করেছেন। অলচিকি লিপি উদ্ভাবনের পেছনে প্রচুর সময় দিয়ে গেছে। তো সেটা হয়েছিল মূলত সাঁওতালি ভাষার জন্য। এবং আপনি জানেন যে আজকে এই মুহূর্তে সাঁওতালি ভাষা অন্তত 5টা লিপিতে লেখা হচ্ছে। তো এটা তো একটা ভাষার জন্য ভালো লক্ষণ নয়, কারণ সাঁওতালি ভাষাভাষী যারা আছে ভারতবর্ষ বাইরেও আছেন, বাংলাদেশেও আছেন। তো আমরা যদি একটু ক্ষতি দেখি, আসামে যারা আছেন, they are using Ohomia script
উড়িষ্যাতে যারা আছে তারা উড়িয়া লিপি ব্যবহার করছে, বাংলায় যারা আছে তারা বাংলা লিপি ব্যবহার করছে, ঝাড়খণ্ডে যারা আছে না ঝাড়খণ্ডী লিপি তো নেই, ওনারা দেবনাগরী লিপি ব্যবহার করছে, আর বিহারে যারা আছে তারা দেবনাগরী লিপি ব্যবহার করছে। ঝাড়খণ্ডে আমি যতটুকু জানি 4-5টা স্কুল আছে আর কিছু এলাকা আছে যেখানে এই অলচিকি লিপি দিয়ে পড়াশোনা শেখানো হয়। তবে অলচিকি লিপি এখনো ঝাড়খণ্ডে আমরা যদি সান্তালি ভাষাভাষীদের নিয়ে যদি দেখি কনসেন্ট্রেশন কোন জায়গাতে আছে যদি দেখি তাহলে সেখানে মানে দেওয়ালি আমরা ধরে নিতে পারবো যে সেটা ঝাড়খণ্ডে বেশি, আমাদের পপুলেশনের কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি। তো ঝাড়খণ্ডেও কিন্তু সাঁওতালি ভাষা শেখার জন্য অলচিকিটা এখনো ততটা জনপ্রিয়তা পায়নি। ঠিক আছে, তবে একটা জিনিস আমাদের মানে ভেবে দেখতে হবে, একটা লিপি যদি একটা ভাষা যদি 5টা লিপি যদি হয়, এখন ধরুন কোনো আসামের কোনো সন্তান নিয়ে আসামের কোনো সন্তান নিয়ে সঙ্গে ঝাড়খণ্ডের কোনো সন্তান ছেলে প্রেম ভালোবাসা ফোনে তো কথা বলতে পারে, কিন্তু কথা যদি আপনি প্রকাশ করতে চায় হাউ ঝাড়খণ্ডী যে ছেলেটা বসে আছে আসামে যে মেয়েটা বসে আছে she doesn't know how to read Devanagari or also. তো এটা আমি শুধু ছোট্ট একটা জিনিস বোঝানোর জন্য বলবো, সেটা হচ্ছে আমি মনে করি যে যে কোনো একটা ভাষা সেটা যখন অর্থ থেকে উত্তরিত দিয়ে সেটা লেখকে আসে তখন নির্দিষ্ট কোনো না কোনো একটা দিকে অবলম্বন করি গড়ে উঠবে, যেটা বাংলাতে যে ঘটছে। আপনি হয়তো জানেন না যে এই বাংলা যখন লিখিত ছিল এটা কিন্তু বাংলা সাহিত্য কিছু ছিল না, লিখিত সাহিত্য কিছু ছিল, ওরাল লিটারেচার ওয়াজ থিওরি। কিন্তু লিখিত রূপে যে সাহিত্যের যে সম্ভার, সাহিত্য সম্ভার যেটা পাই সেটা আমরা পাই। যদি বলে যে 9th সেঞ্চুরিতে লেখা সেই যেটা প্রসাদ শাস্ত্রী বা আবিষ্কার করেছে ব্যাপারে গিয়ে নাম করছে না, নাম তেমন করছে না। তো লিখিত বাংলার সবচেয়ে পুরনো উদাহরণ বলে সেটাকে বলা চর্যাপদ। এখন দেখা যাচ্ছে যে চর্যাপদকে সবাই দাবি করে বসে আছে, সেটা কারা কারা দাবি করছে? অসমীয়া ভাষাভাষী যারা আছে তারাও দাবি করছে যে চর্যাপদ, ঠিক আছে। ওড়িয়া ভাষাভাষী যারা আছে তারা বলছে যে চর্যাপদ আসলে আমার। এখন মৈথিলি যারা আছে, আমি জানি মৈথিলি ভাষা বিহারিতে একটা বিরাট অংশগ্রহণ আছে, ভাষা এরা বলছে যে চর্যাপদ আমার, ঠিক আছে। কারণ চর্যাপদের যে ভাষা সেই ভাষাটা আসলে বাংলার যতটুকু কাছাকাছি ঠিক ততটুকুই অসমীয়ার কাছাকাছি, ওড়িয়ার কাছাকাছি ঠিক ততটুকুই মৈথিলির কাছাকাছি। তো এটা তো পণ্ডিতরা বলতে পারে, ঠিক আছে। আসলে চর্যাপদ এটা কাদের, এর মালিকানা আসলে কাদের। তো এখন আমরা বাংলার যে লেখগুলো আমরা পাই এই জায়গায় আসতে কিন্তু অনেক বছর লেগে গেছে, অনেক বছর, 100 বছর লেগে গেছে। আপনারা জানেন যে সিলেট অঞ্চলে একটা লিপি যার অঞ্চলে এখনো আছে, এখনো সেই লিপি নিয়ে
কিছু লোক চর্চা করে যাচ্ছে এবং আমি যতটুকু বলেছি যেহেতু একটা পত্রিকাও নাকি বেরোয় বাংলাদেশে সিলেট জেলায়, যেটাকে বলা হচ্ছে যে সিলেটি নাগরিক সিলেটি নাগরিক। তো সিলেটি নাগরিক প্রমিত বাংলা লিপির চাপে সেটা হারিয়ে গেছে এবং সেটাকে পুনরুদ্ধার করার জন্য কিছু চেষ্টা করছে। পুনরুদ্ধার হবে কি হবে না সেটা সময় বলতে পারবে, ভবিষ্যতের জবাব আমরা সেটা যাবো। কথাটা হচ্ছে যে যে কোনো একটা ভাষা সেটা যখন কথা থেকে লেখা উত্তর ঘটে তার, তখন কোনো না কোনো একটা রীতিতে আশ্রয় করে তাকে আসলে লিপিটা কি? লিপি হচ্ছে যে আমি মুখে যা বলছি সেটা লেখরূপে আনা, জাস্ট কোডিফাই ইট, ঠিক আছে? এটা লেখ কোডিফাই করে এটা রূপ দেব, ঠিক আছে? এছাড়া কোনো কাজ নেই। তাহলে একটা ভাষার লিপি কি হবে না হবে সেটা নির্ভর করছে মূলত সেই ভাষার ক্যারেক্টারের উপর। তারপরে একটা ব্যাপার হলো যে একটা ভাষাতে কটা ফোনিম আছে, ফোনিম বুঝে তো বা আমাদের শনিম বলা হয়, বেসিক ইউনিট অফ দ্য সাউন্ড। যেমন আমরা বাংলাতে ফোনিক সাউন্ড বলতে পারি ক খ গ ঘ, হ্যাঁ। তো কম্পরকে অঙ্কে কিছু যে ফোন করা আছে এবং সেই যে ফোনগুলো আছে সেটা আমাদের এখানে যেহেতু আমরা শুধুমাত্র বাংলা লিপি সঙ্গে পরিচিত, রোমান লিপির সাথে পরিচিত। এখানে রোমান বলতে অনেক কিছু উপপাঠা রয়েছে, রোমান বুঝি এই প্রজাবৎসরটা দিয়ে রেখেছি তা না। আমরা রোমান স্ক্রিপ্টের যে ইংরেজি চিহ্নটা তার সঙ্গে আমরা পরিচিত, কিন্তু আমরা জানি যে পৃথিবীতে প্রায় 140টার উপরে ভাষা আছে যারা রোমান স্ক্রিপ্টটাকে ব্যবহার করছে, ঠিক আছে? ইংরেজরা ইংলিশ জানে, রোমান স্ক্রিপ্ট, ফ্রেঞ্চ রোমান স্ক্রিপ্ট, স্পেনিশরাও তাই করছে, পর্তুগিজরাও তাই করছে, জার্মানরাও তাই করছে, সুইডিশ, ওয়েস্টার্ন ইউরোপের যতগুলা ল্যাঙ্গুয়েজ আছে সেটা আপনার উপরের দিকে যদি যান আপনি আরো পাবেন যে নেদারল্যান্ড অথবা নরওয়ে বা নিচে যে ল্যাঙ্গুয়েজ তারা সবাই কিন্তু রোমান স্ক্রিপ্টটাকে ব্যবহার করছে, ঠিক আছে? এছাড়াও সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে আমরা তুর্কি বলে যে দেশটা আগে আমরা টার্কি বলতাম, এখন তুর্কি বলা হয়। এই তুর্কি তাদের যে ভাষা টার্কিশ তারাও কিন্তু বহুদিন আগে থেকে রোমান স্ক্রিপ্টে ব্যবহার করছে। তাদের একটা নিজস্ব স্ক্রিপ্ট ছিল যেটা অ্যারাবিক স্ক্রিপ্ট থেকে উদ্ভূত, ঠিক আছে? সো দ্যাট ইভেন ইউজ অফ অ্যারাবিক স্ক্রিপ্ট সেটা হয়েছিল কামাল পাদের সময়, ঠিক আছে? ওরা যখন দেখলো যে যে কোনো লিপি ব্যবহারিক দিক একটা আছে, দৈনন্দিন ব্যবহারিক ব্যাপার একটা আছে, ইজিলি ইউজেবল, রাইটেবল, আছে। তো সেসব দিক দিয়ে চিন্তা ভাবনা করে ওনারা দেখলেন যে রোমান স্ক্রিপ্টটা এটা বেটার ব্যবহার করার জন্য আরো সুবিধাজনক নিয়েছে। তো ঠিক সেরকম ভাবে আমরা যদি দক্ষিণ এশিয়ার যাই, ভিয়েতনাম, ওনাদের ছিল না তা নয়, they had their own script, কিন্তু 70s এর দিক থেকে ওরা রোমান স্ক্রিপ্টে ইউজ করা শুরু করলো, ঠিক আছে? আর লেটেস্ট সবশেষে আমরা বলবো যে ইন্দোনেশিয়া ভাষা, যেটা ভাষা ইন্দোনেশিয়ার ল্যাঙ্গুয়েজ, they are also using the Roman script. তারপরে এর পাশের দেশ হলো মালয়েশিয়া,
মালয়েশিয়ার যে সরকারি ভাষা সেটাকে বলা হচ্ছে ভাষা মালয়েশিয়া, রোমান স্ক্রিপ্ট ব্যবহার করছে। দেখুন কথাটা হচ্ছে যে রোমান স্ক্রিপ্ট এতগুলো দেশ, এতগুলো ভাষা যে রোমান স্ক্রিপ্টে ব্যবহার করছে, একই ব্যবহার করছে না। এখন রোমান স্ক্রিপ্টে যতগুলো ব্যঞ্জন বর্ণ আছে, যতগুলো স্বরবর্ণ আছে, তাদের তো নিজস্ব একটা কি বলবো নিজস্ব নির্দিষ্ট একটা গ্রুপ আছে না, কিন্তু সাউন্ডকে তারা রিপ্রেজেন্ট করে, কিন্তু ফনিককে তারা রিপ্রেজেন্ট করে, সেটা পাকাপাকি ধরা আছে। এখন যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, সাউথ ইস্ট এশিয়ার কান্ট্রি যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, তারা দেখো যে রোমান লিপিতে যে ইগুলো আছে, যে অ্যালফাবেটগুলো আছে, তাদের মধ্যে সবগুলো অ্যালফাবেট তাদের কাজে আসে, যেগুলো ওদের কাজে আছে সেগুলো নিয়েছে। আবার কিছু এক্সট্রা কিছু অ্যালফাবেটের দরকার হলে পড়েছে যে সাউন্ডগুলো আবার রোমান স্ক্রিপ্টে নেই, তো সেই সাউন্ডগুলিকে আগে গিয়ে ওরা নতুন কিছু অক্ষর বা রোমান স্ক্রিপ্টেই আছে সেই অক্ষরগুলিকে চেহারা পাঠিয়ে ইউজ করেছে। কারণটা হচ্ছে রোমান স্ক্রিপ্ট যাদের ভাষাকে করার জন্য, রিপ্রেজেন্ট করার জন্য লিপিটা তৈরি হয়েছে, সেই রোমান থেকে আমি আজ থেকে প্রায় 2000 বা আরেকটু আগে আবিষ্কৃত হয়েছে, তৈরি হয়েছে। তো রোমান তো নেই, সুতরাং রোমান স্ক্রিপ্টকে যে কেউ তার খুশি মতো করে ওটাকে মডিফাই করে ব্যবহার করতে পারে, যার জন্য পৃথিবীতে অলিখিত যতগুলো ভাষা আছে, ইভেন লট অফ আফ্রিকান ল্যাঙ্গুয়েজেস use Roman script. ঠিক আছে, ইভেন ইন সাউথ আমেরিকা তাদের প্রায় ল্যাঙ্গুয়েজেস আছে, they are also using Roman script at their own way. নিজের মতো করতে হয়েছে, কারণ রোমান স্ক্রিপ্টের সেই ফ্লেক্সিবিলিটি আছে। এবার বাংলা লিপি কোথায় আসে? বাংলা লিপিটা কোথায়? এটা নাগরিক লিপি থেকে এসেছে। নাগরিক লিপি কোথায় এসেছে? নাগরিক লিপি এসেছে মূলত ব্রাহ্মী লিপি থেকে। ব্রাহ্মী লিপি কোথায় এসেছে? জানি না। ব্রাহ্মী লিপি এসেছে কিন্তু তুর্কি আর সিরিয়ার মাঝখানে একটা জায়গা, একটা জায়গা আছে আনাতোলিয়া বলে একটা জায়গা, আপনি নাম শুনেছেন নিশ্চয়ই। এই আনাতোলিয়া এলাকাতে কিন্তু ব্রাহ্মী স্ক্রিপ্টের যে প্রলোগ সেটা ওখানে তৈরি হয়েছে। ওখান থেকে অ্যারামিক ভাষাভাষী লোকেরা অনেক বছর সেটাকে ব্যবহার করেছে। ঠিক আছে, তারপর সেইটি ঘুরতে ভারতবর্ষে এসে পৌঁছে, পারস্য হয়ে আমাদের এখানে পৌঁছে। এখানে একটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, পৃথিবীতে যতগুলো লিপি বেরিয়েছে ম্যাক্সিমাম লিপির উৎপত্তি কিন্তু আমরা যেটাকে আমরা বলবো দূর প্রাচ্য বলবো সেখানে পেয়েছি। আরবি উৎপত্তি সেখানে পেয়েছি, ব্রাহ্মী উৎপত্তি সেখানে পেয়েছি, ইভেন যে লিপিটা হারিয়ে ফেলি খরস্ট লিপি, নাম শুনেছি? খরস্ট লিপি উৎপত্তি কিন্তু ঠিক আছে। তো এই লিপি পৃথিবীর বিভিন্ন জায়গায় কি করে ছড়িয়ে পড়ে সেটাও জানতে হবে। লিপি আসলে সবচেয়ে বেশি ছড়িয়েছে ফিনিশিয়ান। এখন লেবানন পরে যে দেশটা আছে, লেবানন পরে পৃথিবীর নেপে যে দেশটা আমরা দেখি, সেখানে একটা সময় ছিল ফিনিশিয়ানদের বসবাস। ঠিক আছে, ফিনিশিয়ানদের বসবাস গ্রিক বংশোদ্ভূত। না ফিনিশিয়ান, এটা গ্রিকদেরই একটা ব্রাঞ্চ। তো ওনারা চাষবাসের চেয়ে ব্যবসার উপরে বেশি নির্ভরশীল ছিলেন, জীবজীবিকার নির্ভরশীল ছিলেন। তারা যে
বানিয়েছিল এবং সারা পৃথিবী জুড়ে তাদের ব্যবসা। এবং এই ফিনিশিয়ান যে ব্যবসায়ী তারা সমুদ্রপথ ব্যবহার করে। এই ফিনিশিয়ানরা আপনার মহেঞ্জোদারো হরপ্পা সভ্যতার সঙ্গে এই ইজিপ্টের যে মিশরীয় সভ্যতা, এদের মধ্যে কিন্তু ব্যবসা লেনদেন ছিল। ঠিক আছে, ইভেন কি বলবো মেসোপটেমিয়ার যে সভ্যতা বলে তাদের সঙ্গে কিন্তু ব্যবসায়িক লেনদেন ছিল। আপনি মনে করবেন না যে ব্যবসায়িক লেনদেন এই সেদিনকার মানে সেদিনকার ঘটনা। আজকে থেকে 2500, 3000, 4000 বছর আগে ব্যবসায়িক লেনদেন ছিল। এক জায়গার লোক আরেক জায়গা থেকে যেত এবং মূলত তারা ছিলেন ব্যবসায়ীর সঙ্গে। ঠিক আছে, রাস্তা ছিল দুটো, ল্যান্ড রোড ছিল, একটা সি রোড ছিল। ল্যান্ড রোড মূল যে ল্যান্ড রোড ছিল দ্যাট ওয়াজ নোন অ্যাজ দ্য সিল্ক রোড। আপনি টিভিতে প্রচুর প্রোগ্রাম দেখেছিলেন, পড়েছিলেন সিল্ক রোড, যেটা ইজিপ্ট থেকে শুরু হয়ে একদম মঙ্গোলিয়ার ইনার মঙ্গোলিয়া অবধি বিভিন্ন ব্রাঞ্চ ছিল, বিভিন্ন জায়গায় চায়না নার্জিন প্রদেশে ছিল এবং সিল্ক রুটে একটা ব্রাঞ্চ ভারতবর্ষ হয়ে একটা যেত আফগানিস্তান উত্তর মানে আফগানিস্তান মাথার উপর দিয়ে এই কিরগিজস্তান, তুর্কমেনিস্তান এসব নাম বলে যায়, চীন দিয়ে উজবেকিস্তান এসব। তো সমুদ্র পথে যেরকম ব্যবহৃত হতো এবং এই ফিনিশিয়ান ব্যবসায়ী যারা তাদের হাত ধরেই কিন্তু এক জায়গায় গিয়ে আরেক জায়গায় গিয়ে পৌঁছেছে এবং তাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় কে কি ধরনের নীতি ব্যবহার করছে, কোন নীতি কি বলবো ব্যবহারের সুবিধা অসুবিধার মতো লিপির উদ্ভব এবং লিপির কি বলবো বিবর্তন নীতি হয়েছে। খালের প্রয়োজনে, ব্যবসার প্রয়োজনে, মানুষের বীজের প্রয়োজনে লিপি তার বিবর্তন করে নিয়েছে। এবার আসি, যেহেতু আমরা বাংলা লিপি দিয়ে শুরু করেছি, বাংলা এই ব্রাহ্মী লিপি কি বলে এসেছে সম্রাট অশোকের আমলে, আজ থেকে ধরুন না 2300 বছর আগে, তাই তো 2300 বছর আগে, 2200 বছর আগে সম্রাট অশোক ছিলেন। তো অশোকের শিলালিপি আমরা যেটা বিভিন্ন জায়গায় পেয়েছি, একটা জায়গাতে নয়, বিভিন্ন জায়গাতে অশোকের শিলালিপি পাওয়া গেছে। প্রত্যেকটা জায়গাতে দেখা গেছে যে অশোকের শিলালিপি দুটি লিপি, উপরের লিপিটা হচ্ছে খরষ্টি এবং নিচেটা হচ্ছে ব্রাহ্মী। তার অনেক আছে যে সম্রাট অশোকের কালে খরষ্টি লিপিটা জনপ্রিয় ছিল বেশি, আর ব্রাহ্মী তখন মাত্র শুরু হয়েছে। কিন্তু কালের প্রভাবে আজকে ব্রাহ্মী স্ক্রিপ্ট থেকে যে স্ক্রিপ্টগুলো বেরিয়েছে, যে লিপিগুলো বেরিয়েছে, তারা কিন্তু সারা ভারতবর্ষে রন্ধন করে চলেছে। ঠিক আছে, শুধু ভারতবর্ষ না, আপনি বলতে পারেন যে সাউথ ইস্ট এশিয়ার কান্ট্রিগুলোতে কিন্তু ব্রাহ্মী লিপির প্রভাব রয়ে গেছে। এই প্রভাবটা কি করে সেটা একটু জানা। আপনি জানেন সম্রাট অশোকের সময় উনি যখন বৌদ্ধ ধর্ম উনি ভাবলেন যে বৌদ্ধ ধর্মটা ছড়িয়ে দেওয়ার জন্য আমার যা যা পড়াশোনা সেটা আমি করব, অস্ত্রের যুগে আমি সাম্রাজ্য বিস্তার না করি সাম্রাজ্য বিস্তার করার কথা কি বলবো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিব বা ছেড়ে নিয়ে সমুদ্র বা ছেড়ে দিয়ে দিচ্ছিল না। So he said them to Ceylon, তো সেই সময় বৌদ্ধ ধর্মের বিভিন্ন গ্রন্থগুলো যে ভাষাগুলো আছে লিখিত হয়েছিল,
ঠিক আছে, পালি ভাষা। এবং পালির যে লিখিত যে রূপটা, যে স্ক্রিপ্ট, এর আশ্রয় কেউ লেখা ব্রাহ্মী। এবং পালি যখন লিখিত হয়, কথাটা অনেকের কাছে হজম হবে। সংস্কৃত আজকে যে রূপে দেখছি সেই সংস্কৃত এরপরে জন্ম হয়েছে। কারণ সংস্কৃত কথাটার মধ্যে, সংস্কৃত কথাটার মধ্যে ইতিহাস আছে। সংস্কৃত কথা রিফাইন, কাকে রিফাইন করেছে? তো অশোকের আমল কিন্তু সেই লিপিটা ব্রাহ্মী লিপি হিসেবে পরিচিত ছিল না, তখন তার নাম ছিল ধম্মলিপি। ধম্মলিপি। তো ব্রাহ্মী লিপি নামটা আরো পরে, এই পরিচয়টা আরো পরে এসেছে, সেটা আরেক কাহিনী, এটা বলতে গেলে সময় শেষ হয়ে যাবে। তো এবার ব্রাহ্মী লিপি থেকে তিন ধরনের ভারতীয় লিপিদের একটা কৌণিক ক্যারেক্টার বলা, বলছি আর কৌণিক আর বোধ, এই দুই ধরনের ক্যারেক্টার মিশিয়ে একটা তিন ধরনের ব্রাহ্মী স্ক্রিপ্ট থেকে তিন ধরনের লিপি। যেমন কৌণিক আকার নিয়ে যে লিপিগুলো, তার উদাহরণ হচ্ছে বাংলা। আর গোলগোল ধরনের যে লিপিগুলো, সেগুলো হচ্ছে আপনার ওড়িয়া, তামিল, তেলুগু, আর দুটো ক্যারেক্টার ইলেকশন, দুটো ফিচার ইলেকশন, কোনা যে টাইপেরও আছে, গোল টাইপেরও আছে, বা দুটো সংমিশ্রণ, এই হচ্ছে না। ওখান থেকে আপনাদের নামগুলো বাজারে যে ভাষা, যে লিপি ব্যবহার, যে লিপি ব্যবহার গুরু, ঠিক আছে। তো আমাদের এখান থেকে কিন্তু ব্রাহ্মী লিপিটা বারবার রয়েছে, বার্মিজ লিপি বলে আমরা দেখি, সেটা ব্রাহ্মী লিপি দ্বারা। ইভেন থাইল্যান্ডে থাই স্ক্রিপ্ট রয়েছে, আমরা দেখি, সেটা হচ্ছে ব্রাহ্মী স্ক্রিপ্ট, ঠিক আছে। আর আমাদের এখানে চাকমা বলে জাতীয় যেটা স্ক্রিপ্টের উপর করে, বা মগরা যে স্ক্রিপ্টের উপর করে, ইভেন আমাদের প্রতিবেশী রাজ্য মণিপুরে বর্তমানে যে লিপিটা আমরা ব্যবহার করছি, সেটা ব্রাহ্মী লিপি পরিবর্তিত। দেখুন কথা হচ্ছে ব্রাহ্মী লিপির ক্যারেক্টার, এবার মূল জায়গাটা নাম আসবে, মূল জায়গা ব্রাহ্মী লিপির ব্যাপার কি, যে ব্রাহ্মী লিপিতে সেট অফ স্বরবর্ণ এবং সেট অফ ব্যঞ্জন বর্ণ আছে। বাংলাতে স্বরবর্ণ কত আছে? ও রসি, ও রসি, রসি, এ ও ও, একটু ই গুলো আছে, ওটা বাংলা, ঠিক আছে। এরপর আসছে ব্যঞ্জন বর্ণ, 5টা বর্ণ আছে, 25টা, আর এর পেছনে আরো আছে 5টা বর্ণ কি? ও, চ, ত, ট, ও, এটা 5 25টা যেটা। এর সঙ্গে আবার আসছে, হ্যাঁ এগুলো তো আছে, হ্যাঁ হ্যাঁ এগুলো আছে, তন্ত্রে আসবে আছে না, এর সঙ্গে আবার খন্ড তো এসে গেছে, তো এ হলো গিয়ে আপনার ব্রাহ্মী লিপির ক্যারেক্টার। ব্রাহ্মী লিপির আরেকটা ক্যারেক্টার যে সেটা যখন কোনো একটা শব্দ লেখার জন্য তখন কিন্তু স্বরবর্ণগুলো ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয়, অন্য একটা চেহারা ধারণ করে, এবং স্বরবর্ণ নিজেরা আসে। স্বরবর্ণ তাদের কোনো
মধ্যের দিকে আ তো যায় না, শুধুমাত্র শব্দের শুরুতে যদি আ থাকে তাহলে আ আসবে, আকাশ আ আসবে, আমি আ আসবে, আমার আ আসবে, ঠিক আছে। কিন্তু আ দিয়ে শুরু না হয়ে কোনো ব্যঞ্জন বর্ণ যদি দিয়ে যদি শুরু হয় তাহলে আ তো আর আসে না। কি আসে? মাত্রা আসে। ঠিক সেইভাবেই যতগুলো স্বরবর্ণ আছে ততগুলো মাত্রা আছে, ইকার, আকার, ওকার, ঐকার, ঠিক আছে। তো এবার দেখুন লেখার সময় কি একটা শব্দ যখন লিখি তখন মাত্রাগুলো এসে ব্যঞ্জন বর্ণের আইদার বাম পাশে অথবা ডান পাশে জায়গাটা নিয়ে নেয়, অথবা বাম পাশে ডান পাশে দুটো জায়গায় নিয়ে নেয়, উপরেও নিয়ে নেয়। যদি রস্যইকে লিখি তাহলে দেখুন ডান পাশের জায়গাটা নিচ্ছে, আবার উপরের জায়গাটাও নিয়ে নিচ্ছে, ঠিক আছে। আবার উকার যদি লিখি তাহলে নিচের জায়গাটা নিয়ে নিচ্ছে। কেন হচ্ছে সেটা একটু করে। সো দিস ইজ দ্য ক্যারেক্টার অফ ব্রাহ্মী সাউন্ড। সেটা এখন তামিল তাই কিন্তু এখন তামিল লিপির সঙ্গে আপনি পরিচিত নন হয়ে আপনি সেটা বুঝতে পারছেন। তামিলের অবাক যেটা আপনি শিখে নেন, ইউ ক্যান রিড বাংলাতে একটা একটা অক্ষর জুড়ে যে নিয়মে শব্দ তৈরি, যেমন অনামিকা ও দন্দিয়ানো দন্দিয়ানো আকার ও তামিল লিখতে যান ও আসবে, ওখানে দন্তিনি আসে, আকার আসবে, মো আসবে, রস্বইকার আসবে, ও আসবে, আকার আসবে। আপনাকে শুধু সেগুলি চিনতে মানে ব্যবহার করার রীতি উনিও তাই। You can learn how to read Korean in 3 hours. মোটা বেশি সময় লাগবে না। কোরিয়ার শেখাচ্ছি বইটা শিখুন, এই বইটা কিনুন, ও ঘন্টা দিয়ে তামিল তেলুগু মানে ইন্ডিয়ান যত স্ক্রিপ্ট আছে সবই দেয়। এইবার আসে খুব বড় শব্দ, ঠিক আছে। এইবার দেখো যে মোটামোটা একটা হচ্ছে কি আপনার উচ্চারণ রূপে জোর দেওয়া ফরেক্স, আরেক ধরনের ভাষা আছে যেখানে সুর বৈচিত্র্য সেখানে ফোনিং উচ্চারণ যেমন বাংলাতে তিনটে স আছে, আছে, মূর্ধন্য স আছে, দন্তীয় স আছে, ঠিক আছে। এটা তালিবুষ আকার শাল যদি বলে দিস ইজ সামথিং এলস, আর দন্তীয় স আকার শাল বলে দিস ইজ সামথিং এলস, ঠিক না? এটা হচ্ছে শাল মানে হচ্ছে তারিখ বছর, একটা শাল মানে হচ্ছে কি গায়ে দেওয়ার একটা কিছু, চাদর গায়ে দেওয়ার কিছু, কিন্তু আমাদের ক্ষেত্রে সূর্য যাবে শাল, আপনি শাল বলুন, শাল বলুন, ছাল বলুন, চশমা এই জিনিসটা অনেকে বুঝতে পারে না, বুঝার চেষ্টা করে। যেমন গেছি থামকা, অনেকে থামখা ও দিয়ে উচ্চারণ করে দেয়, খ দিয়ে উচ্চারণ করে তাতে কিছু আসে যায় না। বাংলায় কখন এরকম ওটাকে কো বানিয়ে খ বানিয়ে পুরো অর্থটাই চেঞ্জ হয়ে যাবে। আমি কাল বলবো আর খা বলবো, দুটো জিনিস না,
তো এইবার কখনো ঠিক প্রভাব ইভেন সিরোটিভিটা আছে যে উত্তর পূর্ব ভারত থেকে শুরু করে একেবারে কোরিয়া যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে সবগুলো ল্যাঙ্গুয়েজই কিন্তু টোনাল ভেরিয়েশনের জোর দেওয়া এবং টোনাল ভেরিয়েশনের কারণে অর্থের বিভ্রাট ঘটে। যেমন মাই একটা শব্দ আছে চাইনিজ, এর চারটি অর্থ আছে। মা মা ঘোড়া সৈন্য হতে পারে মানে কোমরে কেমন আছে যেমন শিল শিল লেখা টু রাইট বাংলা যদি লিখি তাহলে দন্তি আসো রস উঠবে রস শিল। এবার যদি শিল কুকুর শিল তারপরে কোনো কিছু চেয়েছে তীক্ষ্ণ পেন্সিল পেন্সিল তীক্ষ্ণ করি না সুই 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 এবার এই শব্দগুলোকে যদি সঠিকভাবে লিখতে হয় তাহলে I have to use another set of what to say sign সিম্বল চিহ্ন ব্যবহার করতে কোথায় দেব? যদি বাংলা লিপি ব্যবহার করি বাংলা লিপি তো উপরে জায়গাও খেয়ে নিচ্ছে, ডান দিকের জায়গাও খেয়ে নিচ্ছে, নিচের জায়গাও খেয়ে নিচ্ছে, বাঁ দিকের জায়গাও খেয়ে নিচ্ছে, জায়গা হইল প্রবলেম বুঝাতে পেরেছি। কিন্তু রোমান স্ক্রিপ্টের ক্ষেত্রে কি হচ্ছে এ তো কোনো মানফার বা এ তো কোনো রিপ্রেজেন্ট দিতে পারছে না, এ তো নিজে এসে বসে যাচ্ছে অনামিকা যখন লিখছি এ নিজে এসে যাচ্ছে না না শব্দটা আনার জন্য এর পরে এ কিছু আসছে মি শব্দটা এর পরে আই শব্দটা আই পক্ষটা এসে যাচ্ছে কার জন্য এ করে আবার এ এসে যাচ্ছে। So they are coming themselves. They are not sending any representative instrument there. ঠিক আছে এইবার কখনো অথবা তীব্রবর্ণ যে কোনো ভাষা বা সিনোটিভ ভাষা তাদের যেহেতু সুর বৈচিত্র্যের কথা বলে গেছে সুর বৈচিত্র্যকে যেহেতু ডিনোট করা যায় বুঝিয়ে দেওয়া দরকার, নাহলে যে পড়বে he or she also get misled। অন্য মানে লেখা আছে একটা জিনিস কিন্তু পরে বুঝে ফেলেছি অন্য জিনিস হতে পারে। আমি কুকুরের কথা লিখেছিলাম বুঝে ফেলেছি কোনো কিছু কেটে তীক্ষ্ণ করার জন্য কিছু বলছি স্পেলিং যেমন থাম টিএচএনজি থাম আকার অনুসার থাম থাম মানে বাঁচা থামবি মানে বাঁচা। আবার যদি বলি থামবি গো কিছু না, তো আমি যখন লিখবো যে থাম যে পড়বে ও বেচারা কি করে বুঝবে যে ওটা থাম নাকি থাম? চা চা মানে পড়া ভালো চা খা ভালো হয়েছে, আর যদি তুমি চা খা মানে খেয়েছি আমি চা বলছি না চা বলছি কি করে বুঝবো? So I have to use something না একটা থেকে আরেকটাকে আলাদা করে বোঝানো আমাকে এটা কিছু উপায় বের করতে হবে আমি কি করব। So this is why
আমরা 1897 সাল থেকে বাংলা শ্রীশা দৌলত আহমেদ পরমা বই লিখেছিলেন গ্রামার। তো সেটাকে যদি আমরা শুরুর বিন্দু হিসেবে স্টার্টিং পয়েন্ট, আজকে হচ্ছে 2025, 1897 3 আর 125 128 কিন্তু 128 বছর ধরে বাংলা লিপি ব্যবহার করার পরেও আজও এর যে লেখ্য আছে সেটা, তার যে কথ্য আছে সেটাকে ঠিকঠাক করতে পারে নাই। তো যে লিপিটা আমার কথ্য রূপটাকে ঠিকঠাক প্রকাশ করতে পারছি, সেই লিপি নিয়ে আমি কি করব? তো এইসব জায়গা থেকে, এই যুক্তিবোধ থেকে যারা ভাষাভাষী আমরা দেখি যে 80 থেকে রোমান স্ক্রিপ্টে লেখালেখি শুরু হয়ে গেছে, 76 থেকে শুরু হয়ে গেছে, কিন্তু জোয়ার এসেছে 80। আর এখন তো রোমান স্ক্রিপ্ট বাংলা ভাষা বাংলা স্ক্রিপ্ট কিছু লোক আছে যারা নিজেদের স্বার্থটা বুঝে, ব্যক্তিগত জাতির জন্য সরকারিভাবে কোন লিপি ব্যবহৃত হচ্ছে এবং কেন? এটা বিরাট খুব সংক্ষেপে আমি প্রথমেই বলেছি যে একটা ভাষা কথ্য রূপ থেকে লেখ্য রূপে যখন আসে তখন কি কি বিষয় আছে। এখন আমরা যদি দৌলত আহমেদের কথা বলি, he was not a cockroach speaker, উনি বাংলা ভাষাভাষী ছিলেন, সুনামগড়ের কাছাকাছি মুম্বাই। তো কখনো ভাষার প্রতি ওনার একটা ভালোবাসা ছিল এবং সেখান থেকেই কখনো ভাষাটাকে একটা লিখিত কবিতার ভাষার মধ্যে সেই সময় খুব বাজে অবস্থায় চলে গিয়েছিল, সেটাকে উপরের দিকে নিয়ে আসার জন্য তুলে নিয়ে আসার জন্য চেষ্টা ছিল, যা সুফল হিসেবে আমরা পেয়েছি কখনো। তো এবার বলবো যে দৌলত আহমেদ কোন লিপি শুরু করেছিল। কারণ দৌলত আহমেদের সময় ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা চলছিল, উপরের দিকে যারা নিয়ে পৌঁছতে পারত সেই আগে যারা বৃত্তি নিয়ে পড়াশোনা করেছে, বড় বড় সভ্যতার পড়াশোনা করেছে, দেখবেন একজন তো আমাদের এই অঞ্চলে যারা আছে ইংরেজি বা রোমান সো আপনি যখন কোনো কথ্য ভাষাকে ব্যাখ্যা করতে যখন আপনি লিখতে যাবেন, you will take help of the state to which you are referring. এটি অন্য কোনো যুক্তি নেই। এর যিনি কখনকে বড় কাজ করে গেছেন তিনি হলেন রাধামোহন ঠাকুর, সুন্দর রাধামোহন ঠাকুর। উনি 1900 সালে
উনিও তাই সমস্যা নেই কিছু, কিন্তু 3 বছর উনি কম বড় মা লিখেছেন, উনি লিখেছেন কম বড় মা, উনি লিখেছেন কম বড় মা। দৌলত আপনি লিখেছেন কম বড় মা, ক শব্দটা নেই, কিন্তু এই যখন লিখেছেন রাধামোহন ঠাকুর তখন লিখেছেন কম বড় মা, ক শব্দটা এসেছে। এর পেছনের কারণটা হলো কি, যে দৌলত আমরা একটু কম বড় ভাষী ছিলেন না। He had to take care of what to say, informative যে কখনো ভাষা জানে, বাংলাও বলতে পারে, বাংলা বোঝে, এমন কোন কখনো ভাষিক বা একজন দুজন অনেকজন এই ধরনের লোকের সাথে কাজ করেছেন। একটা বাংলা শব্দের অর্থ উন্নয়নকে জিজ্ঞাসা করেছেন যে তোমরা একটা কখনো কি বলবো। So in that way he did it. উনি কখনো ভাষাটা শিখেছেন ওনার কাছ থেকে। তো এখন হলো এই কথাটা যে যে কোনো একটা ভাষা ডাইরেক্ট বলি যাবে, যেমন আমাদের ত্রিপুরায় যে বহিগুলো চালু আছে বাংলা সিরিজ আছে, ব্রাহ্মণবাড়িয়া বুকে ঘুরিয়ে কুমিল্লাতে আমাদের আরো আপনি নোয়াখালী শুরু, এটা আমার আলাদা চট্টগ্রামে আরো আরেকটু আলাদা। আমি তো জানি যে একজন স্মৃতি ডাইরেক্ট যার এক্সপোজার নেই, বাইরের এক্সপোজার নেই, এরকম কোনো সিরিজ ভদ্রলোক যদি কোন একজন চাকরি ভদ্রলোকের সঙ্গে কথা না হয়, যে চাকরি ভদ্রলোকেরও মানে এক্সপোজার নেই, বাইরে কারোর সঙ্গে পাননি, পড়াশোনা করার সুযোগ পাননি, এদের দুজন দুই বাঙালিকে যদি বসিয়ে দেওয়া হয়, would it be possible for them to communicate with each other? পারবেন? কষ্ট করে তো এই ভাষার যে কথ্যরূপের যে কি বলবো, কথ্যরূপের যে বিভিন্নতা, সেটা প্রতি 5-10 কিলোমিটার ঠিক আছে। এবার রাধামোহন ঠাকুর কোথাকার উনি ছিলেন টাকার ঠিক আছে। এখন টাকার জেলা জয়পুর জেলা এলাকার আজ থেকে 100 বছর মানে 120 বছর বা 122 বছর আগে কখনকে কতটা নিশ্চয়ই এখন যে ছিল সেরকম ছিল না। ভাষা তো সময়ের সঙ্গে সঙ্গে পাল্টায় না, ভাষা তো জীবন্ত জিনিস। Just like we like it's a living object. ভাষা তো বহুতল চরিত্র পাল্টে যায়, সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যায়। আপনার ভৌগোলিক পরিবেশের সঙ্গে সঙ্গে পাল্টে যায়। তো টাকার জোড়া চলতে গেলে একটা লোক করে নিয়ে রাখবো। আর উনি কোথাকার লোকদের নিয়ে কাজ করেছেন শোনা হয়। তো কথ্য ভাষার মধ্যে একটু ডিফারেন্স থাকে, যার জন্য কো যে সাউন্ডটা বড় মা থেকে বড় মা হয়ে গেছে। মেবি উনি যাদের কাছে যাদেরকে ইনফরমেশন হিসেবে ব্যবহার করেছিল, হয়তো উনি শুনতে ভুল করেছেন না, সেটা কানে ধরা পড়ে গেল। এখন যেরকম খুব দামি রেকর্ডার সেটা ছিল না, আমি কানে শুনে শুনে শুরু করেছি। ঠিক আছে, তো এর জন্য এক জায়গায় কম করবো আর এক জায়গায় কম করবো। তো আজকালকার এই যদি এই সময় বসে যায়
চিন্তা ভাবনা করছে, they should think in that way. কনটেক্সটটা বুঝতে হবে, সময়টাকে বুঝতে হবে। তাহলে আমার সময় দিয়ে যদি আমি আজকে থেকে 100 বছর আগে কোনো ঘটনাকে যদি বিচার করতে বসি, তাহলে আমার বিচারটা তো মানে সেটা সঠিক হবে না, সেটা ভুল হতে যাবে না। তো এইবার যে এই যে বাংলা লিপি ব্যবহার করার যে প্রচলন হলো, ওখান থেকে এসেছে। এবং বাংলা লিপির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দোসরত্বে। লিখিত ভাষার লিখিত রূপ এর সঙ্গে যে ওনার যে পরিচয় হয়েছে, কারণ উনি যে শিক্ষা লাভ করেছিলেন কোন ভাষার বাংলায় তো ইংলিশ মিডিয়াম স্কুল করতে ওয়াই বোর্ডিং স্কুল করেছিলেন, বেঙ্গল মিডিয়াম স্কুল উনি হবিগঞ্জে গিয়ে কলেজে করেছেন, বেঙ্গল মিডিয়াম। ঠিক আছে, তো জ্ঞান হওয়ার পর কোন একটা বাচ্চা সে প্রথম যে লিপির সঙ্গে পরিচিত, সেই লিপির প্রতি তার একটা কি বলবো টান এসেছে না, আর্থিক একটা যোগাযোগ গড়ে ওঠে, সেটা থেকে যায়। ফ্রম দেয়ার পয়েন্ট অফ ভিউ দর্শকদের গুণাভাবে যেটা বলেছে যে কর্কটের জন্য বাংলা ভাষা নিয়ে বাংলা লিপিটা উনি ঠিকই বলেছেন, হিজ কনটেক্সট। আর আরেকটা কথা বলি, দর্শকদের হতে পারে মুকুট ভাষাবিদ নন, উনি ফনোলজি রাজনেতা হিসেবে সবার পরিচিত, বিশেষ করে ত্রিপুরী সম্প্রদায়ের মধ্যে he was the most popular ভাষা ছিল। তো সেই দিক থেকে জিনিসগুলো আমাদেরকে মানে উইদাউট এনি ইনক্লিনেশন টু এনি স্ক্রিপ্ট ব্যাপারটাকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে, তো এভাবেই কিন্তু ত্রিপুরা রাজ্যে বাংলা লিপির ব্যবহার অগ্রগতি হয়ে এসেছে, এখনো হয়ে চলেছে। কিন্তু নতুন প্রজন্ম হচ্ছে, আমি এখন নতুন প্রজন্ম বলবো 1976 বা 67-68 তখন আমি ছিলাম নতুন প্রজন্ম, এখন তো নতুন প্রজন্ম নই, আমার বয়স 66 ইয়ার্স। ঠিক আছে, তো আমাদের সময় কাল ঠিকই কিন্তু শ্রবণ স্ক্রিপ্টের দাবি চলে আসছে, এবং এখন এই মুহূর্তে আমার মনে হয় না যে 40 বছর বা 50 বছর 40 বছর বাংলা স্ক্রিপ্ট ব্যবহার করে কতভাবে কবর লেখার জন্য ছোট্ট একটা তথ্য দিয়ে রাখি। এই যে বছরটা গেল 2024, আমি একটা হিসাব নিয়েছি, 1 জানুয়ারি 2024 থেকে 31 ডিসেম্বর 2024 অবধি মোটামুটি 121টা বই বেরিয়েছে, 121টা বই ছেপে বেরিয়েছে শুধু এই বছর, এর আগে তো প্রচুর বেরিয়েছে। Out of 121 books published in the year 2024, constitution of balance. ওখান থেকে ক্লিয়ারলি বোঝা যায়, এবং 5টা কি 6টা যেটা বাংলা স্ক্রিপ্টে পেয়েছিল এর মধ্যে 3টি ছিল রিপ্রিন্ট, কারণ নতুন নিউ ক্রিয়েশন কথা
তো দিজ আর দ্য ফ্যাক্টস, সেগুলোকে বুঝতে হবে। মানে এখন গায়ের জোর আছে বলে, সরকারি ক্ষমতা আছে বলে আমি আমার মতামত সবার উপর চাপিয়ে দেব, গণতান্ত্রিক দেশে বাস করি। একটা ভাষা গোষ্ঠীর লোক, বেশিরভাগ লোক কি বলছে, একটু পে হিট টু देयर ভয়েস। এবার স্যারের কাছে আবারও আসবো, আমরা আরেকটি প্রশ্ন জেনে নেব যে ভারতবর্ষে আদিবাসীদের বিভিন্ন ভাষা লেখক উদ্ধৃতি দিয়ে প্রায় অলচিকি লিপির প্রশ্ন উঠে আসে। এই লেপের উৎপত্তি ও প্রয়োগ নিয়ে আপনি কি বলবেন? সেটা তো আমি সেটা আমরা প্রথম দিকে কিছুটা আলাপ করেছি। দেখুন, অলচিকি যদিও 1925 এ এটা হয়েছিল, আবিষ্কার উনি করেছিলেন। গভর্নমেন্ট প্রচুর চাপ সৃষ্টি করেছিলেন অলচিকি লিপিতে সাঁওতালি ভাষা শেখানোর জন্য, পড়ানোর জন্য আন্দোলন হয়েছে, অনেক বক্তব্য হয়ে গেছে। একটা কথা আছে না যে পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতায় যারা বসে তাদের উপর অনেক কিছু, তাদের সদিচ্ছার উপর অনেক কিছু ডিবেট। ঠিক আছে, তো সেই জায়গাতে আমি বলবো যে কোনো ভাষা, কোনো লিপি যাতে কোনো সময়ে কোনো পলিটিক্যাল পার্টি মানে যাতে না, খেলার জিনিস যাতে না, রাজনৈতিক খেলার তো বস্তু নয়। ওটাকে ভাষাটাকে মানে একেবারে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে দেখতে, ভাষা বিজ্ঞানের চোখে দেখতে, সেখানে অন্য কোনো দৃষ্টিভঙ্গি আনাটা উচিত। আমি সেটা বলব বর্তমানে ত্রিপুরাতে যে দলই ক্ষমতায় থাকুন না, ওনাদের কাছে আমার আবেদন থাকবে যে you leave it to the people of the speech community. Let the speech community, people of the speech community decide. এবং সে ডিসিশন অনুযায়ী নিয়ে গেছে। বামফ্রন্টের আমলে আপনি জানেন এই কি বলে পবিত্র সরকার কমিশন হয়েছিল। পবিত্র সরকার ভাষা কমিশনারই ছিল না বামফ্রন্ট, এবং বামফ্রন্টের আমাদের আগেও যখন জোট সরকার ছিল, কংগ্রেস এবং বিএস জোট সরকার ছিল, তখনও প্রয়াত সমাজমন্ত্রীগুলোকে চেয়ারম্যান করে একটা স্ক্রিপ্ট কমিটি করা হয়েছে। তো সমাজমন্ত্রীগুলোর স্ক্রিপ্ট কমিটি, সিলেকশন অফ স্ক্রিপ্ট কমিটি যে বেরিয়েছিল, ওনার যে মতামত বেরিয়েছিল, ক্লিয়ারলি বলেছিল যেগুলো বেশিরভাগ খবর হচ্ছে যে স্ক্রিপ্ট চায়। এবং কথা হলো যে তৎকালীন যে সরকারটা ছিল, ইউজিএস এবং কংগ্রেস জোট সরকার ছিল, তারা কেন সেটা চালাতে পারেনি বা কেন করে যায় সেটা তো পড়াবো। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে 2004 সালে আমরা পবিত্র সরকার কমিশনের রিপোর্ট আমরা হাতে পেলাম। পবিত্র সরকার কমিশন বসেছিল 2003, ঠিক আছে। তো এই কমিশনের রিপোর্ট আমরা পেলাম 2004 উনি বলে গেছে যে আমি যতজনের কাছে কাগজ পাঠিয়েছি, আমার কুইশনারি সহ প্রশ্ন, বিভিন্ন ধরনের প্রশ্ন ছিল, যে আপনি কোন আপনার খবর পছন্দ করেন, কোন নীতি পছন্দ করেন, কেন পছন্দ করেন, নানা ধরনের প্রশ্ন ছিল। তো উনি যাদের কাছে এই প্রশ্ন পৌঁছে দিয়েছিলেন, ওনার কাছে প্রশ্ন ফিল আপ হয়ে এসেছে, সেখান থেকে এই তথ্য বেরিয়েছে 66.7%, সরি
7.7%. We are in the favor of open seat. সেখানে তো পরিষ্কার। তাহলে সেই সময় যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার, 2004 রিপোর্ট বেরিয়েছে মানিক সরকার ক্ষমতা ছিলেন কবে অবধি? 2018 অবধি। 14 বছর ওনারাই বসানো কমিটিটা উনি তৈরি করে দিয়েছিলেন। ওনার নিজের তৈরি কমিটির রিপোর্ট উনি 14 বছর ধরে রিপোর্টের উপর বসে আরামসে কাটিয়ে দিলেন। এটা কিসের? এটা তো স্পষ্ট যে তৎকালীন বামফ্রন্ট সরকার এবং তৎকালীন যিনি মুখ্যমন্ত্রী মানিক সরকার চাননি যে কখনো তারা নিজের পায়ে দাঁড়াক। কারণ এটা স্পষ্ট যে বিগত 128 বছর ধরে বাংলা লিপি আমরা ব্যবহার করে আসছি। এখন হচ্ছে সরকারি স্তরে, যদিও বেসরকারি স্তরে কেউ দিচ্ছে না, কিন্তু সরকারি স্তরে জোর জবরদস্তি লেখা হচ্ছে। আপনি দেখেছেন যে এই সিবিএসই তে যখন প্রোগ্রাম চালু হলো গতবারের আগের বার থেকে, দিস ইজ দ্য থার্ড ইয়ার, গতবারের আগের বার থেকে চালু হয়েছে। কিন্তু কি করেছে গভর্নমেন্ট? জোর জবরদস্তি করে কখনো ভাষার যে কোয়েশ্চেন পেপারটা বাংলা হলে একমাত্র বাংলা হলে ছাপা। সিবিএসই তে যারা বোর্ডে পরীক্ষা যারা বসবে, all of them are not from Bengali medium school. Lot of them are from English medium school. যারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করে এসেছে, they are not acquainted with the Bengali script. They cannot read Bengali. আমি সেটা শুধু যে বড় ফাঁসিটা বলছি তা নয়, প্রচুর বাঙালি ছেলে মেয়ে আছে যারা বাংলা পড়তে পারে না। আপনি দেখতে পাচ্ছেন যারা ছোটবেলা থেকে হিন্দি মিডিয়াম স্কুলে পড়ে, স্যান্ডার্ড স্কুলে পড়ে বা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, they do not know how to read Bengali. They do not know. They can speak Bengali, but they cannot read. They cannot write. সেটা এডুকেশন সিস্টেমের একটা গল্প। এর জন্য তো আমি ছেলেমেয়ে কিন্তু দেবো না। They are not responsible for it. গভর্নমেন্ট যে এডুকেশন সিস্টেমটা চালু করেছে সেটা এডুকেশন সিস্টেমের ফল্ট না। তো এখন গভর্নমেন্ট এই কথা কি করে ভাবলো যে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে আসা কখনো ভাষাভাষী গোষ্ঠীর যে ছেলে মেয়েরা, তাদেরকে যদি কখনো ভাষার প্রশ্ন যদি বাংলা লিপিতে দেওয়া হয়, how would they read the question? রাইট তো পরের কথা, তার প্রশ্নটাই করতে পারবে না, বুঝতেই পারবে না কি লেখা আছে, কি প্রশ্ন এসেছে। তো আমি বলি যে এডুকেশন সিস্টেমে যারা বসে আছে, ডাইরেক্টর যারা আছে, টিবিসি তে যারা বসে আছে, সিবিএসই তে যারা বসে আছে, বা ত্রিপুরাতে শিক্ষা দপ্তর থেকে যারা সিবিএসই সঙ্গে যোগাযোগ আছে, তালমেল যারা করছে, মিডিয়া হিসেবে যারা কাজ করছে, এখন যদি আমি বলি ত্রিপুরার শিক্ষা দপ্তরের মাথার উপরে যারা বসে আছে, তারা কখনো ভাষাভাষী সব ফেল হয়ে যায়, তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়, সেই দূরভীষণ থেকে এইসব কাজকর্ম করতে পারবে না। Is it a discrimination? কিন্তু বিরাট বড় একটা অপরাধ, এবং এত বড় অপরাধ করার পরেও তারা মুখ খুলিয়ে বলছে যে আমরা ঠিক আছি। তো এগুলো বিদ্যাজ্যোতি প্রকল্প জানেন, 120 জন, 125 জন, 126টা স্কুল টিবিএসই থেকে সিবিএসই তে নিয়ে গেছে। ঠিক আছে, সিবিএসই তে কি ইংলিশ মিডিয়াম, কলেজ টিবিএসই হলো বাংলা মিডিয়াম, তাই তো? এই
রতনবাবু নামে খুব সম্ভবত রতনবাবু শিক্ষামন্ত্রী ছিলেন। তো ঢাক ঢোল বাজিয়ে তো 125টা না 126টা স্কুলকে নিয়ে যাওয়া মার্কেটে সিবিএসই নিয়ে যাওয়া। যখন পরীক্ষার সময় এলো তখন ছাত্রছাত্রীরা জানতে পারলো যে কোয়েশ্চেন পেপার ইংলিশ এবং আনসারটাও ইংলিশে লিখতে হবে, কারণ সিবিএসই তো ইংলিশ মিডিয়াম বোর্ড, সেখানে বাংলা ভাষা ছাড়া কোন ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট ছাড়া যতগুলো সাবজেক্ট আছে সেই অঙ্ক, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, যা খুশি, ইকোনমিক্স, সবই ইংরেজি ভাষায় লিখতে হবে, প্রশ্নপত্র ইংরেজি ভাষায় তৈরি করা। সেটা যখন জানতে পারলো ওই 126টা স্কুলের যেসব ছাত্রছাত্রী বোর্ডের পরীক্ষায় বসার জন্য তৈরি হয়েছিল তারা তাদের মাথায় বাজ পড়লো, কারণ তারা তো ছোটবেলা থেকে বাংলা মিডিয়ামে পড়ে এসেছে না। So within 1 year, how would they get themselves acquainted to write in English? খুব স্বাভাবিক তারা গার্জেনদেরকে ধরেছে, গার্জেনরা গিয়ে শিক্ষা দপ্তরকে ধরেছে, মাননীয় চিফ মিনিস্টারকে গিয়ে ধরেছে। Within 2 days they got the result. কি রেজাল্ট এলো? তখন যিনি এডুকেশন ডিপার্টমেন্টের ডাইরেক্টর ছিলেন চাঁদনি, উনি নিজে উদ্যোগ নিয়ে সিবিএসইর সঙ্গে বসে ঠিক করলেন যে না, ফর দ্য স্টেট অফ ত্রিপুরা সিবিএসই উইল টেক স্পেশাল মেজার। স্পেশাল মেজারটা কি? যে এই বছর থেকে আগামী 3 বছর অবধি ত্রিপুরার ছাত্রছাত্রী যারা টিবিএসসি থেকে সিবিএসই তে এসেছে তারা বাংলা অথবা ইংলিশ তারা যে ভাষায় লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করে সেই ভাষায় তাদের উত্তরপত্র লিখতে পারে। Not only that, the question paper will set both in English and Bengali. এবার আমার প্রশ্ন, তুমি ত্রিপুরাতে যারা বাংলা ভাষাভাষী যে ছাত্রছাত্রীরা আছে তাদের জন্য তুমি দ্বিভাষিক পরীক্ষার ব্যবস্থা চালু করতে পারবে? আপনি দেখুন ডিসক্রিমিনেশনটা কোন জায়গায়, মানে বাংলা ভাষাভাষী যে ছাত্রছাত্রীরা আছে তাদের জন্য তুমি দ্বিভাষী প্রশ্নপত্র, দ্বিভাষী উত্তরপত্র লেখার ব্যবস্থা করতে পারবে। কোনো ভাষাকে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট হিসেবে যারা নিয়ে যাওয়া পরীক্ষা দেবে তাদের জন্য দ্বিভাষী নয়, দ্বিলিপিটাও তুমি এলাও করতে পারবে না। ওয়াই অর হোয়াট গ্রাউন্ড? কোথায় কারণটা কোথায়? আমি যদি বলি সেটা তুমি একটা মানে দুরভিসন্ধমূলক একটা মনোভাব কিন্তু সেটা বলেছে, যাতে ছেলেগুলো মারে অস্বীকার করতে পারবে। আমরা অভিভাবক যারা আছে, শিক্ষা দপ্তরে যারা বসে আছে, not only speaking about the education department or education directorate, entire education system এ যারা বসে আছে তাদের সবার কাছে আমার প্রশ্ন, সবার কাছে, যে আপনারা কি করে এতটা কি বলবো মানে ইরেসপন্সিবল হতে পারে, এতটা অসংবেদনশীল কি করে? সরকারের কাছে আমরা কি চাই? সংবেদনশীলতাই তো চাই, যে কোনো একটা অসুবিধা করে অসুবিধা থেকে কি করে উত্তরণ করা যায়
মুক্তির উপর খুঁজে বের করা উচিত না, অ্যাডামেন্ট। এই অ্যাডামেন্সি দেখার জন্য তো আমরা আপনাদেরকে ক্ষমতা জানি। ধন্যবাদ স্যারকে। এরপর স্যারের কাছে আবার চলে আসবো যে প্রশ্নটা নিয়ে স্যারের কাছে আবার জেনে নেবো আমরা, বাংলা লিপিতে কর্পোরেট লেখা চালিয়ে গেলে ভাষার ভবিষ্যৎ কি হতে পারে? যেটা আপনি জিজ্ঞাসা করলেন যে বাংলা লিপি যদি আমরা ভাষাভাষী না ভবিষ্যতে কি হতে, সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন হচ্ছে টেকনোলজি। এখন আমরা দেখছি যে বাংলা লিপিকে কম্পিউটারে লিখতে গিয়ে অনেক বড় হয়ে যাচ্ছে। আপনি নিজে চেষ্টা করে খুব কষ্ট হচ্ছে। তো সেই জায়গাতে আমি মনে করি যে টেকনিক্যাল অ্যাসপেক্ট গুলো কিছু দরকার মাথায় রাখবে। আর শুধু তারা রোমান স্ক্রিপ্টে জন্য যেভাবে মানে আমি রেডিমেড সফটওয়্যার পেয়ে যাচ্ছি, রেডিমেড সফটওয়্যার পেয়ে যাচ্ছি, কিন্তু বাংলা থেকে বাংলা লিপিটাকে তো এস ইট ইজ আমি ইউজ করতে পারছি না। বাংলা লিপিতেও কিন্তু আমাকে অনেক কিছুর সঙ্গে সমঝোতা করতে হচ্ছে। ঠিক আছে, এটা ওই কারণে এই ধরনের একটা মাত্রা আমাদের ব্যবহার করতে হচ্ছে। যেহেতু কখনকে সেন্ট্রাল ভাওয়াল বলে একটা সেন্ট্রাল হাফ ভাওয়াল বলে একটা শব্দ আছে, স্বরের অস্তিত্ব আছে, যেটা বাংলাতে নেই। তো সেন্ট্রাল হাফ ভাওয়াল দেখার জন্য বাংলাতে না ঔকার না একার এই ধরনের একটা মাত্রা আমাদের ইউজ করতে হয়েছিল। খুব কষ্ট হচ্ছে, ভেঙে ব্যবহার করতে ভিত্তিগুলো প্রচন্ড কষ্ট। সো রোমান স্ক্রিপ্টে আসি, রোমান স্ক্রিপ্টে আমার যে অক্ষরগুলো দরকার, ইভেন যে মডিফাইড অক্ষরগুলো দরকার, সেটা আমি রেডিমেড পেয়ে যাচ্ছি। আইপিতে আছে, আইপিতে 137টা ক্যারেক্টার আছে। So using those 137 characters or choosing from those 137 characters আমার প্রয়োজন যেটা দরকার আমি সেটা নিতে পারি, ঠিক আছে, মানে সেভাবেই চলছে। তো আমি মনে করি যে টেকনোলজিক্যাল অ্যাসপেক্টে দিয়ে চিন্তা করে ভবিষ্যৎ চিন্তা করে আমাদের রোমান স্ক্রিপ্টের পক্ষে যা হচ্ছে। স্যারকে অসংখ্য ধন্যবাদ, কারণ স্যারের মূল্যবান সময় আমাদের এই পজিটিভ বার্তার আলোচনার মধ্যে স্যার দিয়েছেন। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, তো আমরা স্যারকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাবো স্যারের এই মূল্যবান সময় দেওয়ার জন্য। তো আমরা আজকের মতো আমাদের অনুষ্ঠানে পর্যন্ত।